আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস্তাগফিরুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, আজকে আমাদের 14তম ক্লাস। আজকের ক্লাসে ইনশাল্লাহ আমরা একালিফ মাদের প্রকার সমূহ নিয়ে আলোচনা করব। তো গত ক্লাসের আগ পর্যন্ত আমাদের তানভিন পর্যন্ত পড়া হয়েছিল। গত ক্লাসে আমরা পিছনের বিষয়গুলি নিয়ে আলোচনা করছি, এর সাথে তানভিন সম্পর্কে আমাদের আলোচনা হয়েছে। তো আজকে আমরা একালিফ মাদ এর প্রকার নিয়ে আলোচনা করব। তো মাদের হরফ সম্পর্কে আমরা জানি যে মাদের হরফ তিনটি: জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের হরফ। আর মাদের হরফ হলে ডান দিকের হরকতের উচ্চারণকে এক আলিফ টেনে পড়তে হয়। তো সর্ব অবস্থাতে কিন্তু মাদের পরিমাণটা এক আলিফ থাকে না। মাদের পরিমাণ এটা কম বেশি হয়। এইটা কখনো কখনো দেখা যায় যে এক আলিফ হয়, কখনো কখনো তিন আলিফ হয়, কখনো কখনো দেখা যায় এটা চার আলিফ পর্যন্ত হয়। তো এখন আমাদের জানা দরকার যে মাদের পরিমাণ কখন কেমন হবে, কখন এক আলিফ হবে, কখন তিন আলিফ হবে, কখন চার আলিফ হবে। তো এইটা আমাদের জানতে হবে। তো আজকে আমরা এক আলিফ মাদের যে প্রকারগুলি আছে এইগুলি নিয়ে আলোচনা করব। তো এক আলিফ মাদ সম্পর্কে জানার আগে আমাদের একটা বিষয় একটু জানতে হবে। ওইটা হলো লিনের হরফ এবং মাদের হারাকাত। আচ্ছা, আচ্ছা, আমরা মাদের হরফ সম্পর্কে জানি। আর মাদের হারাকাত সম্পর্কেও আহ, আংশিক ধারণা বা আংশিক আলোচনা আমাদের হয়েছিল। ওইটা হলো এই, আমরা হরকত সম্পর্কে জানি যে এক জবর এক জের এক পেশকে হারাকাত হারাকাত বলে। আর হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়।
আরবিতে আরবিতে এমন কিছু হারাকাত আছে যাদের উচ্চারণ তাড়াতাড়ি না করে টান দিয়ে পড়তে হয়, ওগুলাকে বলা হয় মাদের হারাকাত। অর্থাৎ প্রথমটা হলো খাড়া জবর। এটা হলো খাড়া জবর। তারপর এটা হলো খারাজের। আর সর্বশেষ এটাকে বলা হয় উল্টা পেশ। তো মাদের হারাকাত যেমন তিনটা, মাদের হারাকাতও তিনটা। এটা হলো খাড়া জবর, খারাজের, উল্টা পেশ। খাড়া জবর অর্থাৎ হরফের উপরে একেবারে লম্বালম্বি ভাবে উপর নিচ করে যে টানটা দেওয়া থাকে এটাকে বলা হয় খাড়া জবর। হরফের নিচে উপর নিচ করে লম্বালম্বি টান দেওয়া থাকলে এটাকে বলে খারাজের। আর পেশটাকে উল্টা করে দিলে এটাকে বলা হয় উল্টা পেশ। তো খারা জবর, খারাজের, উল্টা পেশ, এগুলাকে মাদের হারাকাত বলে। তো আমরা বলতে পারি যে মাদের হারাকাত হলো মাদের হরফের একটা সংক্ষিপ্ত রূপ। অর্থাৎ এইখানে প্রথমটায় হামজা খারা জবর আ, তো এইখানে মূলত ছিল হামজা আলিফ জবর আ, তো হামজা আলিফ, তো এইটা লেখার চাইতে খাড়া জবর দিয়ে দেওয়াটা এটা লেখার একটা সংক্ষিপ্ত রূপ। তাই তারপর খাড়া জেরের ক্ষেত্রে মনে করেন হামজা ইয়াজের ই, তো হামজা ইয়া, তারপর হামজাতে জের, ইয়াতে জজম। তো এত সময় না নিয়ে বা এত কিছু না লিখে একটা হামজার নিচে শুধু লম্বা লম্বি একটা টান দিয়ে দিলাম, তো হয়ে গেল খারাজের। তো এইটা আমাদেরকে বোঝায় যে এইখানে জেরের বাম পাশে একটা জজমালা ইয়া আছে, এটার সংক্ষিপ্ত রূপ হলো হামজা খারাজের। তো পেশের ক্ষেত্রেও একই বিষয়, উল্টা পেশ। অর্থাৎ পেশের বাম পাশে জজমালা ওয়াও, এটাকে সংক্ষেপে লেখার জন্য উল্টা পেশ দিয়ে দেওয়া হয়, যেটা কিনা ওই পেশের বাম পাশে যে জজমালা ওয়াওকে বুঝায়। তো আমরা বলতে পারি আহ, মাদের হারাকাত অর্থাৎ খারা জবর, খারাজের, উল্টা পেশ, এগুলো হলো মাদের হরফের সংক্ষিপ্ত রূপ। তো মাদের হারাকাত কাকে বলে? মাদের হরফের সংক্ষিপ্ত রূপকে মাদের হারাকাত বলে। মাদের হারাকাত তিনটি: খারা জবর, খারাজের, উল্টা পেশ। আর মাদের হরফ হইলে যেটা করতে হয়, মাদের হারাকাত হইলে ওই একই কাজই করতে হয়। যেমন হামজা খারা জবর আ, হামজা খারাজের ই, হামজা উল্টা পেশ উ, আ, ই, উ, এই হলো মাদের হারাকাত। তো এখন আরেকটা বিষয় আমাদের একালিফ মাদের আলোচনার পূর্বে জানা দরকার, এটা হলো লিনের হরফ।
আচ্ছা, আমরা মাদের হরফ সম্পর্কে জানি যে মাদের হরফ হলো তিনটা। আর এখন আমাদের আলোচনা হলো লিনের হরফ নিয়ে। তো লিনের হরফ হইলো দুইটা। মাদের হরফ পড়ার সময় বলছিলাম যে কেউ যদি ওয়াও আলিফ ইয়া এই তিনটাকে মাদের হরফ বলে কোনো প্রকার শর্ত ছাড়া, তো ওই ক্ষেত্রে এইটা উত্তরটা ভুল হয়। এর কারণ হইলো ওয়াও আলিফ ইয়া এগুলো সর্ব অবস্থাতে মাদের হরফ হয় না। তো এই জন্য শর্ত উল্লেখ করা দরকার যে জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও, এই তিনটা হইলো মাদের হরফ। তো এখন আসবো আমরা লিনের হরফ। তো লিন অর্থ হলো নরম করে পড়া, যেটা কিনা লম্বা করা যাবে না, নরম করে পড়তে হবে, মাদের মতো লম্বা করা যাবে না। লিনের হরফ হইলো দুইটা। জবরের বাম পাশে জজমালা ওয়াও, জবরের বাম পাশে জজমালা ইয়া। লিনের হরফ দুইটি। জবরের বাম পাশে জজমালা ওয়াও, জবরের বাম পাশে জজমালা ইয়া। যেমন বা ওয়াও জবর বাউ, বা ইয়া জবর বাই। তো লিনের হরফ হলে তো এটা মাদের মতো লম্বা না করে মাদের থেকে তাড়াতাড়ি করে নরম করে পড়া, মাদের থেকে তাড়াতাড়ি পড়ব, মাদের মতো দেরি করব না। যেমন বাউ বাই, বাউ বাই। তো এটা যদি এখানে মাদের হরফ হইতো, তখন আমরা পড়তাম বা ওয়াও পেশ বু। এখানে আমরা পড়তাম বু। তো যেহেতু এখানে পেশের বাম পাশে জজমালা ওয়াও না, জবরের বাম পাশে জজমালা ওয়াও, এই জন্য আমরা পড়বো বাউ। তারপর বা ইয়াজের বি, যদি জেরের বাম পাশে জজমালা ইয়া থাকে এক আলিফটা, আর যদি জবরের বাম পাশে জজমালা ইয়া থাকে তখন হবে তাড়াতাড়ি পড়বো বা ইয়া জবর বাই, বাউ বাই। তো লিন মানে নরম করে পড়া। লিনের হরফ দুইটি, জবরের বাম পাশে জজমালা ওয়াও, জবরের বাম পাশে জজমালা ইয়া। লিনের হরফ হলে নরম করে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন বাউ বাই। তো এই দুইটা বিষয়, প্রথমটা ছিল মাদের হারাকাত, দ্বিতীয়টা হলো মাদের হরফ। তো এই দুইটা বিষয় আমাদের এখন কাজে লাগবে। তো এখন আমরা একালিফ মাদের প্রকার নিয়ে আলোচনা করব। একেবারে আহ, এখানে মাদের হারাকাতকেও দেখানো হয়েছে যে খারা জবর খারাজের উল্টা পেশকে মাদের আহ, হরকত বলে। মাদের হরকতের উচ্চারণ একালিফটা নিয়ে পড়তে হয়। তো এটা সর্ব অবস্থাতে যে একালিফ হবে বিষয়টা এমন না। যেমন এখানে কিছু উদাহরণ দেওয়া আছে। আর এর নিচেরটা দেখি আমরা। দুই জবরের পরে ওয়াকফ করলে এটাকে বলে মাদ্দে আওয়াজ, একালিফটা নিয়ে পড়তে হয়। এইটা একালিফ মাদের একটা প্রকার। এখন কথা হলো ওয়াকফ কি। ওয়াকফ বলতে বোঝানো হয় হলো থামা। আহ, আমরা পড়তে পড়তে যখন থামি, যে জায়গায় থামি, আওয়াজটা বন্ধ করি,
ওইটাকে বলা হয়, আওয়াজ যে বন্ধ করি এইটাকে বলা হয় ওয়াকফ। ওয়াকফ কয়েক রকম হয়। একটা হলো সঠিক নিয়মের ওয়াকফ। আর কোরআন শরীফে ওয়াকফ বলতে বোঝানো হয় হলো প্রত্যেকটা আয়াতের শেষে যে গোল চিহ্ন দেওয়া থাকে ওইখানে থামা, ওইটাই হলো ওয়াকফের চিহ্ন। যে এই চিহ্ন দিয়ে বোঝানো হয় যে এইখানে তেলাওয়াতে থামতে হবে। আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমাদের নিঃশ্বাসের স্বল্পতার কারণে আমরা আয়াতের মাঝেও অনেক সময় থামি। তো আয়াতের মাঝে যদি আমরা কখনো থামি আর ওই ক্ষেত্রে এমন পরিস্থিতি আসে, তখন এই নিয়ম মেনেই আমাদের ওই থামতে হবে আর কি। ইচ্ছা স্বাধীনভাবে থামলে হবে না, এই নিয়ম মাফিকই থামতে হবে। তো এখানে ওয়াকফুল বলতে আমরা যেটা বুঝলাম, যে এখানে যে ওয়াকফের কথা উল্লেখ করা হয়েছে, যে দুই জবরের পরে ওয়াকফ করলে এটাকে মাদ্দে আওয়াজ বলে, একালিফ টেনে পড়তে হয়। অর্থাৎ কোন হরফে যদি দুই জবর থাকে এবং আমরা ওই হরফে পড়া শেষ করি বা থামি, তখন ওই ক্ষেত্রে একালিফ টেনে পড়তে হবে। তো এখন কথা হলো যে আমরা একালিফ কিভাবে টানবো। তো আমরা একালিফ টানবো দুই জবরের পরিবর্তে এক জবর বাদ দিয়ে বাকি যে জবর থাকে ওই জবরটাকে একালিফ টেনে পড়বো। যেমন বা র জবর বা র, দাল দুই জবর, দাল আলিফ দুই জবর দান। তো এখানে যদি আমরা অক্ষ ধরে পড়ি, তখন তানবিনের যে উচ্চারণ দান, এইটা না পড়ে আমাদের পড়তে হবে মাদ্দে আওয়াজ হিসেবে দা। দুই জবরের একটা জবর বাদ যাবে আর প্রথম জবরকে টান দিয়ে পড়তে হবে। দা বা দা। তারপর দ্বিতীয় উদাহরণ, আইন লামজের ইল, মিম আলিফ দুই জবর মান। ওয়াকফের নিয়মে পড়লে মাদ্দে আওয়াজ হবে এক জবর বাদ দিয়ে বাকি জবরকে এক আলিফ টানতে হবে। বা ইল বা। তারপর নুন শিন জবর নাশ, ত আলিফ দুই জবর তন। ওয়াকফুর নিয়মে পড়লে তো নাশ তো। তো এইভাবে আমরা মাদ্দে আওয়াজকে আদায় করব। তো মাদ্দে আওয়াজ বলতে কি কি পেলাম আমরা, যে দুই জবরের পরে যদি ওয়াকফ করা হয়, তো ওই ক্ষেত্রে এক জবর বাদ দিয়ে বাকি এক জবরকে এক আলিফ টেনে পড়তে হবে। আর এইটার নাম হলো মাদ্দে আওয়াজ। তো মাদ্দে আওয়াজ কাকে বলে? দুই জবরের ওয়াকফ করলে এক জবর বাদ দিয়ে এক জবরকে এক আলিফ টেনে পড়াকে মাদ্দে আওয়াজ বলে। তো এখন এই কায়দাটা বলে উদাহরণগুলো একটু আপনারা বানান করে করে শোনাবেন ইনশাল্লাহ। জি, প্রথমে কে আছেন? জি হুজুর, আমি রফিকুল ইসলাম। জি, রফিকুল ইসলাম ভাই শুরু করেন ইনশাল্লাহ। কামরুল ভাই আপনার কাছে একটু পরে আসি। জি ওয়াক্ফ। রফিকুল, আচ্ছা রফিকুল ইসলাম ভাই, যেহেতু আলোচনা তিনটা বিষয়ে করলাম, আপনি প্রথম দুইটা বিষয় একটু আলোকপাত করবেন। প্রথমত, মাদের হরকত বলতে আমরা কি বুঝি? প্রথমত, এক আলিফ মাদ, জবরের বাম পাশে আলি আলিফ মাদের হরফ, এক আলিফ টেনে পড়তে হয়। জেরের বাম পাশে যজমুলা ইয়া মাদের হরফ, এক আলিফ টেনে পড়তে হয়। পেশের বাম পাশে যজমুলা ওয়াও মাদের হরফ, এক আলিফ টেনে পড়তে হয়। এখন মাদের, জি, হ্যাঁ, জি মাদের হারাকাত বা মাদের মাদের হরকত বলতে কি হারাকাত, বুঝি? মাদ হইল মাদের হরফের সংক্ষিপ্ত রূপ। জি, মাদের হারাকাত কয়টা? মাদের হারাকাত হইল তিনটা: জি, কি হারা কি? জবর, হারা পেশ, খারা জবর, হারা জের, উল্টা পেশ। যেমন হুম, হামজা খারা জবর আ,
হামজা খারাজের ই, হামজা খারা পেশ উ। আচ্ছা, এটাকে উল্টা পেশ বলবো। জি হুজুর। উল্টা পেশ, উল্টা পেশ, খারাপ ও পেশ না। হ্যাঁ, জি জি। হামজা উল্টা পেশ উ। আচ্ছা, তো আহ, সব ঠিক আছে। আপনার আদায় করাও ঠিক আছে। তো এখন যদি বলা হয় যে মাদের হারকাত হলে কি করতে হয়, বা মাদের হরকত হলে কি করতে হয়? জি হুজুর, বুঝতে পারছি না হুজুর, আরেকটু বলেন। যেমন মনে করেন, মাদের হরফ হলে ডান দিকের হরকতকে একালিফ টেনে পড়তে হয়। জি এটা হলো মাদের হরফ হলে। যদি জি। মাদের হরকত হয় তাহলে কি করতে হবে? এক আলিফ টানিয়া পড়তে হয়। হ্যাঁ, একালিফটা নিয়ে পড়তে হয়। ওই ক্ষেত্রে আর বলার দরকার নেই যে ডান দিকের হরকতকে, কারণ মাদের হরকতটাই সরাসরি এই কাজটা করবে। জি আচ্ছা, জি ঠিক জি। আছে, মাশাল্লাহ। জি, জাযাকাল্লাহ। আচ্ছা, তো এখন তাহলে আমাদের এই মাদ্দে আওয়াজ সম্পর্কে একটু বলবেন। মাদ্দে আওয়াজ হলো দুই জবরের পরে ওয়াকফ হলে মাদ্দে আওয়াজ হয়, এক আলিফ টেনে পড়তে হয়। দুই হুম। জবরে এক জবর বাদ দিতে হয়। যেমন বা, বা ওয়াও পেশ, বা ওয়াও পেশ বু, দাল দুই জবর দান না হইয়া হবে আচ্ছা, দাল জবর দা। বাউ, বাউ দা, বাউ দা। আচ্ছা, এটা কিন্তু ওয়াও না, র। ও জি জি। ও, ওয়াও হইলে তো বার গোল দা। হইতো। ও, বার, জি। বাউ র। হুম। আচ্ছা, আরেকবার পড়বেন এইটা, উদাহরণটা। আহ, উদাহরণটা শুধু হুজুর। এই প্রথম বা, উদাহরণটা। জি, বাউ ওয়াও পেশ বু। এটা ওয়াও হবে না র হবে? এইটাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। পরেরটাও কি হুজুর, র? না না, আমি লিখে দেখাই। বা র, র হুজুর, র। জি। আচ্ছা, এটা যদি ওয়াও হইতো না না, তখন কি, হ্যাঁ, জি জি তখন ওর মাথাটা এরকম থাকতো, জি জি তাই না? জি এই যে জি। এই মাথার র, পার্থক্য। মাথাটা গোল নাই। জি। জি। আচ্ছা, বার তো জবর বার, র দুই জবর রান না হইয়া হবে র, র জবর রা, বার হুম, রা। আবার ওইখানে এইটা র হবে না দাল হবে? র হইলে তো একটু লম্বা থাকে, ডাল। র থাকে এমন, হ্যাঁ। আর ডাল থাকে এমন। বাদ দা। হ্যাঁ, বার একালিফ টানবেন না। জি। বাদ দা। জি, টানটা আর একটু সময় নেবেন। বার বাদ দা। দা। জি। জি, বার দা। আচ্ছা, দ্বিতীয় উদাহরণ। বাদ দা। দ্বিতীয় উদাহরণ। এরপরে হয় আইন, আইন জবর ই, আইন লামজের ইল, মিম দুই জবর মান না হয়ে হবে মিম জবর মা, একালি প্রান্তে হবে ইলমা। জি। পরে নু সিন, নু সিন জবর নাস, তা দুই জবর তান না হয়ে হবে তা জবর তা, আচ্ছা নাস্তা। আচ্ছা, এখানে প্রথমত হলো, এটা তা বলবো নাকি অন্য কিছু বলবো? ত, তো হ্যাঁ, ত। তা হইলে কিন্তু হরফ পরিবর্তন হয়ে যাবে। জি। আর ত, আরেকটা বিষয় হলো, হরফের নাম বানানোর সময় পূর্ণভাবে বলবেন। যেমন এটা নু না বলে নুন, নুন শিন জবর নাস, ত। ত জবর ত, হুম, ত নাস্ত। দুই জবর তন। তো মাদ্দে আওয়াজের নিয়ম অনুযায়ী পড়বো। তো নাস, তো এক জবর বাদ দিয়ে বাকি জবরকে একালিফ টানবো। জি। আস্ত। আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ, জাযাকাল্লাহু খাইর, সুন্দর হয়েছে। আচ্ছা, কামরুল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কামরুল ভাই, আপনি মাদ্দে আওয়াজ সম্পর্কে বলবেন।
যদি দুই জবরের পরে অক্ফ করা হয় তাহলে মাদ্দে আওয়াজ হয়। মাদ্দে আওয়াজের ক্ষেত্রে পরিবর্তে এক জবর দিয়ে এক আলিফ টানিয়া পড়তে হয়। আচ্ছা, এখন ওয়াকফ বলতে আমরা কি বুঝি? অক্ফ হচ্ছে আমরা যদি আয়াতের শেষে যেখানে কোরআন শরীফে গোল চিহ্ন থাকে এখানে থেমে যায়, অথবা আমাদের যদি দমের শর্টেজের কারণে যদি আমরা মাঝখানে থেমে যাই, তাহলে যে থামাটা হয় এটাকে অক্ফ বলে। জি, এটাকে ওয়াকফ বলে। আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ। তো আপনি এই এইখান থেকে উদাহরণ পড়েন, চতুর্থ উদাহরণ। ঠিক আছে উস্তাদ। নুন জের নি, সিন আলিফ জবর সা, দুই জবর আন, নিসা, হাফেশ হু, দাল দুই জবর দান, হুদা, জি, হাজে হি, সিন আলিফ জবর সা, হিসা, বা আলিফ দুই জবর বান। এখানে অক্ষ করার ক্ষেত্রে হবে হিসাবা। জি উস্তাদ। জি, মাশাল্লাহ, মাশাল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, আমরা একালিফ মাদের একটা প্রকার পেলাম। আর আরেকটা বিষয়, যে এই যে মাদের নামগুলি আছে, এই নামগুলি আমরা যদি মুখস্থ করতে পারি তাহলে খুবই ভালো হয়। আর যদি নাম মুখস্থ না করে শুধু নিয়মটা জেনে রাখি, তো এটাও আমাদের অন্তত নিজের আমলের জন্য যথেষ্ট। বাকি নামটা মনে রাখতে পারলে ভালো। তো একালিফ মাদের পরবর্তী প্রকার, তো একালিফ মাদের পরবর্তী প্রকার হলো মাদ্দে লিন। প্রথমটার নাম ছিল মাদ্দে আওয়াজ, দ্বিতীয়টার নাম হলো মাদ্দে লিন। তো লিনের হরফ সম্পর্কে আমরা মাত্রই জানলাম, যে জবরের বাম পাশে জজমালা ওয়াও, যেমন বা ওয়াও জবর বাও। আর জেরের বাম পাশে জজমালা ইয়া, যেমন বা ইয়া জবর বাই। তো এইটাকে বলা হয় জেরের বাম পাশে জজমালা ইয়া, যেমন বা ইয়া জবর বাই। এটাকে বলা হয় লিনের হরফ। লিনের হরফের হইলে যেটা করতে হয়, যে তাড়াতাড়ি পড়তে হয়। তবে লিনের হরফের বামের হরফে, লিনের হরফের বামের হরফে ওয়াকফ করলে একালিফ টেনে পড়তে হয়। তো ওয়াকফ বলতে যেটা বোঝানো হয়েছে তো আমরা অলরেডি জানি, যে থামা, পড়তে পড়তে থেমে যাওয়াকে ওয়াকফ করা বলে। তো লিনের হরফের বামের হরফে, এখানে কিন্তু সরাসরি লিনের হরফে থামার কথা বলা হয়নি। যদি লিনের হরফের বামের হরফে, অর্থাৎ পরবর্তী হরফে, আরবি যেহেতু ডান দিক থেকে লেখা হয়, তো বামের হরফ বলতে পরবর্তী হরফ। লিনের হরফের পরের হরফে বা বামের হরফে যদি থামা হয়, তখন ওই লিনের হরফটাকে একালিফ টেনে পড়তে হয়। আর এইটাকে মাদ্দে লিন বলে। লিনের হরফের বামের হরফে ওয়াকফ করলে বা থামলে লিনের হরফকে একালিফ টেনে পড়তে হয়, এটাকে মাদ্দে লিন বলে। যেমন খ ওয়াও জবর খৌ, ফা দুই পেশ ফুন, খৌ ফুন। তো এইখানে ওয়াকফের নিয়মে পড়লে আমরা খৌ এইভাবে পড়বো। এখন আরেকটা বিষয় চলে আসে, আর একটা নিয়ম। ওইটা হলো যে এক জবর এক জের এক পেশ, এক জবর এক জের এক পেশ, দুই জের দুই পেশ। শুধুমাত্র দুই জবর অথবা মাদের হরকত, এইগুলা বাদে। মাদের হরকত তিনটা:
আর দুই জবর, এইটা বাদে এক জবর এক জের এক পেশ, দুই জের দুই পেশ, এই অবস্থাতে যদি আমরা ওয়াকফ করি বা থামি, তাহলে ওই হরফটায় সাকিন পড়তে হয়, ওই হরফটায় জজম পড়তে হয়। যেমন এখানে ফাতে দুই পেশ আছে, তো এখন ফাতে যদি আমরা ওয়াকফ করি, তখন আমরা ফাতে দুই পেশ না পড়ে আমরা ফাতে জজম পড়ব। তখন উচ্চারণটা হবে খাউফ। মাদ্দে লিন হওয়ার কারণে ওয়াওটাকে একালিফ টানবো, আর ফায়ের দুই পেশ না পড়ে ফায়ে জজম পড়বো, খাউফ। দ্বিতীয় উদাহরণ, নুন ওয়াও জবর নাও, মিম দুই পেশ, মুন, নাও মুন। এইখানে অক্ফের নিয়মে পড়লে একালিফ টানবো আর দুই পেশকে জজম করবো, তখন উচ্চারণটা হবে নাও। আর আরেকটা বিষয়, ওয়াও যখন মাদ্দে লিন হিসেবে হয়, তখন ওয়াও এর উচ্চারণটা ও এর মতো না হয়ে উ এর মতো হয়, দীর্ঘ উ এর মতো হয়। তো এখানে উচ্চারণটা হবে নাও, নাওম না, উচ্চারণটা হবে নাউম, এমন হবে। তো প্রথমটা হবে না, প্রথমটা হলো নাউম, না উম, ও না উ, নাউম, খৌফ। এখানে খৌফ না, খৌফ। ওয়াও দিয়ে যদি মাদ্দে লিন হয়, তখন ওয়াও উচ্চারণটা দীর্ঘ উর মতো করতে হবে। তৃতীয় উদাহরণ, কফ পেশ উ, রয় জবর রয়, লিনের হরফ আসছে, উ রয়, শিন দুই জের শিন, কুরাই শিন, কুরাই শিন। ওয়াকফ করে পড়লে প্রথমত লিনকে, লিনের হরফকে একালিফ টানবো মাদ্দে লিন হওয়ার কারণে, আর শিনের দুই জেরে আমরা সাকিন বা জজম পড়বো ওয়াকফের কারণে, তখন উচ্চারণটা হবে কুরাই। চতুর্থ উদাহরণ, ওস্তাদ সদ ইয়াদের, ওস্তাদ আগের এটা নাউম, নাউমটা একটু আর একটু বুঝাই দেন। এটা হলো নুন ওয়াও জবর নাও, মিম দুই পেশ মুন, নাও মুন। তো যেহেতু আমরা এখানে ওয়াকফ করব, তো আমরা মাত্রই জানলাম যে লিনের হরফের পরের হরফে ওয়াকফ করলে বা থামলে একালিফ টেনে পড়তে হয়। আর দুই পেশে যদি ওয়াকফ করা হয়, তখন দুই পেশে জজম পড়তে হবে, দুই পেশ পড়া যাবে না। আচ্ছা তো ওয়াকফের অবস্থায় যদি এক জবর এক জের এক পেশ, সাধারণত যে হরফে ওয়াকফ করা হয় ওই হরফে যদি এক জবর এক জের এক পেশ থাকে, অথবা দুই জের দুই পেশ থাকে, তখন ওই হরফে জজম পড়তে হয়। ওই যে এক জবর এক জের এক পেশ অথবা দুই জের দুই পেশ, এগুলাকে পড়া যাবে না। আচ্ছা, তা আমরা পড়বো নাউ, জি ওস্তাদ যেটা বুঝতে পারছি। আছে। ঠিক আছে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চতুর্থ উদাহরণ, সদিয়া জবর সই, ফা দুই পেশ ফুন, সই ফুন। ওয়াকফের কারণে দুইটা পরিবর্তন হবে। প্রথমত
লিনের হরফকে একালিফ টেনে পড়তে হবে মাদ্দে লিন হওয়ার কারণে, যেহেতু আমরা লিনের হরফের পরের হরফে ওয়াকফ করতেছি। আর দ্বিতীয় পরিবর্তনটা হবে ফায়ের দুই পেশকে আমরা জজম পড়ব। তো তখন আমরা পড়বো সয়ফ, সয়ফ। তারপর বাইয়া জবর বাই, তা দুই পেশ টুন, বাই টুন। ওয়াকফ করে পড়লে বা ওয়াকফের নিয়মে পড়লে একালিফ টানতে হবে লিনের হরফকে, আর তায়ের দুই পেশকে জজম করতে হবে। তখন উচ্চারণটা হবে বাই, খৌফ, নাউম, কুরাইশ, সয়ফ, বাইত। আচ্ছা, এইখানে যে পাঁচটা উদাহরণ দেওয়া আছে, এই পাঁচটা উদাহরণ ছোট্ট একটা সূরার ভিতরে আছে। আমাদের অনেকের হয়তো সূরাটা মুখস্থ। বলতে পারবেন সূরার নাম কি? কুরাইশ। ওস্তাদ, সূরা কুরাইশ। জি, জি, ঠিক আছে, মাশাআল্লাহ, সূরা কুরাইশ। সূরা কুরাইশের প্রত্যেকটা আহ, আয়াতের শেষে শেষে এই উদাহরণগুলি আছে। জি, ঠিক আছে। আচ্ছা, স্যার এবার একটা কোশ্চেন আছে। জি, যে ওস্তাদ ওই যে যেটা বললেন যে বাক্যের শেষে যদি আমরা শুধু দুই জবর থাকে সেক্ষেত্রে তো ইয়াজ মাদ্দে ইয়াজ হলো, কিন্তু যদি আমাদের অন্য দুই জের দুই পেশ বা খারাজ বা খারাজের, এক্ষেত্রে কি আমি যদি ওয়াকফ করি তাহলে কি খারাজের সবগুলোর ক্ষেত্রে জজম বা সাকিন ধরে নিব কি? হ্যাঁ, মাদের হরকতটা ওইটা ভিন্ন। মাদের হরকতের কথা বলা হয়নি কিন্তু, বিশেষ করে জি খাড়া জবর। অনেক ক্ষেত্রে দেখা যায় আয়াতের শেষে খাড়া জবর থাকে, তখন ওইটাকে অক্ফ করে পড়তে হয়, ওই অর্থাৎ একালিফ টেনেই পড়তে হয়। তবে উল্টা একালিফ টেনে। পেশের ক্ষেত্রে দেখা যায় যে জজম করে পড়তে হয়, কিন্তু খাড়া জবরের ক্ষেত্রে একালিফ টেনে পড়তে হয়। তো এখানে যে অবস্থাগুলো আছে, তো দুই জের দুই পেশ, দুই জের দুই পেশ, এক জবর এক জের এক পেশ, এইগুলাকে সর্ব অবস্থাতেই জজম পড়তে হবে। জি স্যার, বুঝতে পারছি। জি। তো এবার আপনারা একজন লিনের হরফ এবং মাদ্দে লিনের কায়দা সহকারে উদাহরণগুলো একটু বানান করে আমাদের জন্য আর একটু পড়ে শোনাবেন। কে শোনাবেন? স্যার, আমি শোনাবো কি? জি, কামরুল ভাই, শোনান। Yes, sir. লিনার হরফ, লিনার হরফ হচ্ছে দুটি। একটা হচ্ছে যজমালা, জবরের বাম পাশে যজমালা ওয়াও এবং যজমালা ইয়া। যদি লিনের হরফের বামের হরফে অক্ফ করা হয় অথবা আহ, লিনের হরফের বামের হরফে যদি অক্ফ করা হয় সেক্ষেত্রে এক আলিফ টানিয়া পড়িতে হয়। একে মধ্যে লিন বলা হয়। তো এখন প্রথমে হচ্ছে, কথা, আমরা এক আলিফ কাকে টানবো? জি, আমরা যদি যে না, না, আমার প্রশ্নটা হলো যে আমরা যে এক আলিফ টানবো, ওই টানটা কাকে টানবো, কোন অংশটা টানবো? আমরা মানে যে যে লিনার হরফ যেটা ওয়াও বা ইয়া আছে তার আগের হরফটা, মানে তার ডান পাশে যে হরফটা থাকে ওই অক্ষরটাকে আমরা এক আলিফ টেনে যাবো। এইখানে কিন্তু একটু অন্য মাদের সাথে এর ভিন্নতা কিন্তু এই জায়গায়। অন্য মাদের ক্ষেত্রে এর আগের হরকতটাকে টানা হয়, কিন্তু লিনের হরফের ক্ষেত্রে একেবারে সরাসরি লিনের হরফটাকেই টানা হয়। জি স্যার, বুঝতে যেমন পারছি। ধরেন এখানে হ, ওয়াও এবং ইয়াকে ইয়াকে এমন না হয় হউ, ও ওয়াওটাকে অথবা ইয়াটাকে টেনে, ওয়াও বা ইয়ার উচ্চারণটাকে টেনে পড়া হয়। জি জি, খাও, খাওয়া জবর খাও, ফা দুই পেশ ফুন। তাহলে আমাদের খাওফুন সেটাকে আমরা একটু আনবো হচ্ছে খাউফ। আচ্ছা। নুন, তো এই ফায়ের দুই পেশ না পড়ে আমরা কি আমরা পড়বো? পড়বো হচ্ছে খাউফ। জজম পড়বো। যজম করবো, দুই জি পেশে অক্ষ জি, করলে জজম করে যজম পড়তে করবো। হবে। নুন পড়বো
জি। নুন ও জবর, নুন ও জবর নাও, মিম দুই পেশ মুন। আমরা ওয়াকফ করলে পড়বো উম, কফ, কফ পেশ কু, র ইয়া জবর রয়, শিন দুই জের শিন। আমরা ওয়াকফ করলে পড়বো কুরাইশ। সদ ইয়া জবর, সদ ইয়া জবর ছয়, ফা দুই পেশ ফুন। ওয়াকফ করে পড়বো হচ্ছে ছয়, উচ্চারণটা আর একটা আসতে হবে। ছয়ফ। জি জি। উস্তাদ। ছয়ফ। সয়িফ। বা ইয়া জবর বাই, তা দুই পেশ তুন। উচ্চারণ করবো হচ্ছে বাই। জি, ঠিক আছে, মাশাআল্লাহ। একালিফ মাদের আরেকটা প্রকার, এইটাকে বলা হয় মাদ্দে বদল। মাদ্দে বদল বলা হয় এটাকে। তো মাদ্দে বদল বলা হয় হামজার পরে মদের হরফ আসলে এটাকে বলা হয় মাদ্দে বদল। হামজার পরে মদ আসলে এটাকে বলা হয় মাদ্দে বদল, অথবা হামজাতে যদি খারা জবর খারাজের উল্টা পেশ থাকে এটাকে বলা হয় মাদ্দে বদল। তো এখানে এখন আসলে এর বিষয়টা কি, বিষয়টা হলো হামজার হরকতের সহযোগিতায়, হামজার হরকতের সহযোগিতায় যদি একালিফ মাদ হয় এটাকে বলা হয় মাদ্দে বদল। বা এটাকে আরো সহজ করে বলা যায় যে হামজার সঙ্গে মদ, মদ্দে বদল। হামজার সঙ্গে মাদ হলে এটাকে বলা হবে মাদ্দে বদল, আর এটাকে একালিফ টেনে পড়তে হবে। যেমন হামজা খারা জবর আ, মিম জবর মা, নুন জবর না, আমানা। হামজা ওয়াও পেশ উ, মিম জের মি, নুন জবর না, উ মিনা। তারপর হামজা ইয়াজের ই, মিম আলিফ জবর মা, নুন দুই জবর নান, ই মা নান। তো এখানে যদি ওয়াকফ করে পড়ি তখন আবার দেখা যাবে যে নুনেও টান হবে মাদ্দে আওয়াজের কারণে, না হয়ে যাবে, তখন হবে ইমা না। তারপর হামজা ওয়াও পেশ উ, তাজের তি, ইয়া জবর ইয়া, উতিয়া। আমানা, উমিনা, ইমানান, উতিয়া। এই যে মাদগুলি আসছে প্রত্যেকটা আসছে হলো হামজার সঙ্গে। এই জন্য এটাকে বলা হয় মাদ্দে বদল। হামজার সঙ্গে মাদ, মাদ্দে বদল। তো এইটা স্বাভাবিক যে মাদের হরফ বা মাদের হরকত আছে, তো ওইটার মতোই। তবে এটাকে অবশ্য আমাদের কাছে হয়তো অনেক সময় মনে হইতে পারে যে এটাকে আলাদা প্রকার করার প্রয়োজন কি ছিল। এটা আলাদা প্রকার করার প্রয়োজন হইলো আসলে এইখানে আরবি আহ, ব্যাকরণগত বিষয় আর কি। তো সাধারণত এই সমস্ত ক্ষেত্রে যেটা হয়, আরবির ক্ষেত্রে অনেক সময় পড়ার সুবিধার্থে, পড়ার উচ্চারণের সুবিধার্থে, উচ্চারণ সহজার্থে অনেক সময় দেখা যায় যে একটা হরফকে পরিবর্তন করে অন্য কিছু করা হয়। যেমন ধরেন এইখানে আহ, হামজা খারা জবর আছে, আসলে এখানে শব্দটা ছিল যেমন আমরা এখানে পড়ি আমানা, এখানে আসলে শব্দটা ছিল আ মানা। অর্থাৎ হামজা, হামজা জবর আ, মিম জবর মা, নুন জবর না,
আ- মানা। এটা পড়াটা একটু কষ্টকর, বা দেখা যায় শুনতেও কেমন জানি একটু শুনায়। তো এই জন্য এর সহজার্থে এর চলিত রূপ করা হয়েছে, বা এটার ব্যবহারিক রূপ করা হয়েছে দ্বিতীয় হামজাটাকে আলিফ দিয়ে পরিবর্তন করে এটাকে একটা টান দিয়ে মানা পড়াকে সহজ করা হয়েছে। তো এই যে একটা পরিবর্তন, পরিবর্তনের মাধ্যমে যে একটা মাদের সৃষ্টি হইল, এই পরিবর্তন এই কারণেই হলো এর নাম মাদ্দে বদল। বদল মানে হলো পরিবর্তন করা। বাংলাতেও তো আমরা এই শব্দটা ব্যবহার করি। এটা বাংলাতে আছে অদল বদল করা, মানে একটা জিনিসের পরিবর্তন আর একটা জিনিস নেওয়া আর কি, নেওয়া দেওয়া ইত্যাদি। তো এই যে পরিবর্তন, এই জন্যই আসলে এইটাকে একটা আলাদা প্রকার হিসেবে উল্লেখ করা হয়েছে। বাকি বিধানগত ক্ষেত্রে, অর্থাৎ আদায়ের ক্ষেত্রে, পরিমাণের ক্ষেত্রে, এটা আহ, বাকি যে মাদ আছে স্বাভাবিক মাদের হরফ বা মাদের হরকত এর মতোই আচরণ করে। তো এই পর্যন্ত আমরা তিনটা মাদের প্রকার পেলাম। প্রথমত দুই জবর, ওই দুই জবরের পরে অক্ফ হইলে মাদ্দে আওয়াজ, লিনের হরফের পরের হরফে অক্ফ হলে ওইটাকে বলা হয় মাদ্দে লিন। আর সর্বশেষ পেলাম হামজার সঙ্গে যদি মাদ হয় এটাকে বলা হয় মাদ্দে বদল। আর বাকি যে অবস্থাগুলো রয়ে গেল ওইটাকে এইভাবে সংজ্ঞায়িত করা হয় যে মাদ্দের হরফের পর হামজা অথবা সাকিন যদি না আসে, মাদের হরফ বা মাদের হরকত যেগুলি আছে এরপরে যদি হামজা অথবা সাকিন না আসে, সাকিন বলতে যেটা আমরা বুঝি জজম বা সাকিন, চাই সেটা স্থায়ী হোক অস্থায়ী হোক। অনেক সময় দেখা যায় যে এই ওয়াকফের কারণে আমরা একটা হরফে সাকিন পড়ি, আসলে মূলত ওই হরফে সাকিন না, কিন্তু ওয়াকফের কারণে সাকিন পড়ি ওয়াকফ করতে গিয়ে। তো এইটাকে বলা হয় আরবিতে অস্থায়ী সাকিন। আর যেটা ধরেন স্থায়ী ভাবে আছে ওইটা হইলো স্থায়ী সাকিন। তো হামজার পরে সাকিনটা স্থায়ী হোক অথবা অস্থায়ী হোক, যেটাই হোক না কেন, হামজার পরে যদি কোনো সাকিন না থাকে, ওই মাদের হরফের পরে যদি কোনো হামজা বা সাকিন না থাকে, তো ওইটাকে আহ, তাজভিদের পরিভাষায় বলা হয় মাদ্দে তবাই। মাদ্দে তবাই। তো মাদের একালিফ মাদের আমরা এই মোট চারটা প্রকার পাই আর কি: মাদ্দে আওয়াজ, মাদ্দে লিন, এবং মাদ্দে বদল। আর সর্বশেষ যেটা বললাম ওইটা হলো মাদ্দে তবাই। আচ্ছা, তো মাদ্দে আহ, বদলটা কায়দাটা বলে একটু উদাহরণগুলো পড়ে শোনাবেন, কে পারবেন? জি, মেহেদি ভাই। জি, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আমরা এই যে মাদ্দে বদলের যে কায়দাটা পেলাম সেটা হচ্ছে যে হামজার পরে যদি মদ আসে তাহলে আহ, সেই ক্ষেত্রে হচ্ছে মদে বদল হয়, অর্থাৎ হামজার হরকতকে এক আলিফ পরিমাণ টানিয়ে পড়তে হয় আর কি। মানে স্বাভাবিক মদের যে নিয়ম, যে বাম পাশের হরফকে এক আলিফ টানিয়ে পড়তে হয়, তো মদ্দে বদলের ক্ষেত্রেও সেই নিয়মটাই আমরা দেখি। তো এই ক্ষেত্রে আমরা যদি উদাহরণগুলো দেখি, যে প্রথম উদাহরণ, যে আলিফ জবর আ, মিম, আলিফ খারা জবর আ, মিম জবর মা, নুন জবর না। তো সেক্ষেত্রে আমরা মদে বদলের নিয়মে পড়ব হচ্ছে আ মানা। দ্বিতীয় উদাহরণে যদি আমরা যাই, তো সেক্ষেত্রে আমরা দেখব যে আলিফ ওয়া জবর উ, মিম জের মি, নুন জবর না। তো মধ্যে বদলের উচ্চারণে আমরা পড়ব হচ্ছে উ মিনা।
তৃতীয় উদাহরণে যদি আমরা যাই সেক্ষেত্রে দেখব আলিফ ইয়াজের ই, মিম জবর মা, মা, নুন দুই জবর নান। তো সেক্ষেত্রে ইমানান হওয়ার কথা ছিল, তো মধ্যে বদলের উচ্চারণে হবে ইমানান। এবং সর্বশেষ উদাহরণ যেটা আছে আলিফ ওয়াও পেশ উ, তা জের তি, ইয়া জবর ইয়া, উতিয়া। তো সেক্ষেত্রে আমরা মধ্যে বদলের জন্য উতিয়া এভাবে পড়ব আর কি। আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ। জি। আহ, জি ওস্তাদ জাজাকাল্লাহর একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে এই যে প্রথম উদাহরণে আমরা আহ, আলিফ খাড়া জবরের পর মিমকে পাচ্ছি, তো ওস্তাদ আমরা তো মিমকে আগে মদের হরফ হিসেবে তো পাইনি, তো এই ক্ষেত্রে এটা কি হলো? এটা একটু কনফিউশন আছে আমার। এখানে এখানে তো আমরা মাদের হরফ না, মাদের হরকত পাইছি। ও আচ্ছা আচ্ছা, মানে এই হরকত হিসেবে, মানে হরকত। খাড়া জবর, হ্যাঁ 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 হ্যাঁ, খারা জবর খারাজের উল্টা পেশ, হ্যাঁ। এগুলো তো মাদের হরকত। হুম 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 এইটা আসলে হ্যাঁ আহ, মাদের হরফের সংক্ষিপ্ত রূপ বলতে পারি আমরা আর কি। হ্যাঁ, জি স্যার, ওই খাড়া জবর হিসেবে আসছে, মানে মিমের এক্ষেত্রে কোনো কাজ নেই, কারণ ওর সাথে তো ছিল, সেটারই আমরা সংক্ষেপ করে খাড়া জবর করছি আর কি। হ্যাঁ। জি জি স্যার, এইবার আমার ক্লিয়ার হয়েছে। জি, জাজাকাল্লাহ উস্তাদ। আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ। আচ্ছা, একালিফ মাদের ক্ষেত্রে আমাদের কোনো অস্পষ্টতা রইল কিনা, বা কোনো জিজ্ঞাসা আছে কিনা? জি, আচ্ছা, তাহলে আমাদের আহ, একালিফ মাদ এইটাই থাকলো ইনশাল্লাহ। আগামীকালকে আমরা আমাদের অন্য প্রকারগুলো সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করব। হুজুর তো আজকে মাদ্দে তাহলে তবাইটা একটু বলতে হবে। মাদ্দে তবাই। জি জি আচ্ছা, জি। মাদ্দে তবাই হলো আহ, হাম এই মাদের হরফ বা মাদের হরকতের পর, জি। মাদের হরফ বা বা অল্পতার মাদের পর। হরকতের পরে যদি হামজা অথবা সাকিন না থাকে, হামজা অথবা সাকিন না থাকে, এটাকে বলা হয় মাদ্দে তবাই। মাদের হরফের পর হামজা অথবা সাকিন না থাকলে এটাকে বলা হয় মাদ্দে তবাই। তবে অবশ্যই ওই আহ, একালি শ্রেণী করতে হয়। হয়, তবে অবশ্যই এখানে এই মাদ্দে বদল যেটা আছে এইটাকে আলাদা করে নিতে হবে, কারণ যদি দেখা যায় যে মাদের হরফটা হামজার পরে আসে, অথবা খারা জবর খারাজের এটা হামজাতে থাকে, তো এই ক্ষেত্রে তো আগেই এইটা মাদ্দে বদলের ভিতরে চলে আসবে। জি, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের তাহলে আজকে আলোচনা এতটুকুই থাকলো। তো ইনশাল্লাহ আমরা এটা এই এই বইটা আমি আমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। তো ইনশাল্লাহ এটা সংরক্ষণ করে এখানে আরো বিভিন্ন অনুশীলন আছে, আমরা ওইগুলা একটু নিজে নিজে করার চেষ্টা করবো ইনশাল্লাহ। কালকে তো হুজুর আসসালামু বন্ধ। আলাইকুম। জি। কালকে শুক্রবার বন্ধ। কালকে তো, হ্যাঁ হ্যাঁ, কালকে আমাদের ক্লাস হবে না। তো আমি এই পিডিএফটা দিয়ে দেবো আপনাদের, তো আপনারা এটা সংরক্ষণ করে একটু নিজেরা চর্চা করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। সালাম। জি ওস্তাদ, জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া আসসালাম ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।